আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই বলছেন আসাদুজ্জামান রিপন। এদিকে গোপালগঞ্জের সংঘর্ষ, হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে বলছে গণতান্ত্রিক অধিকার কমিটি। জানাবো কর্মসূচি দেওয়ার সময় রাজনৈতিক দলকে হিসাব নিকাশ করতে হবে বলছেন অ্যানি। চুরির মামলায় গ্রেপ্তার যুবক, তদন্তে উঠে এলো পুলিশ সদস্যর স্ত্রীকে ধর্ষণের তথ্য। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই বলছেন আসাদুজ্জামান রিপন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগ দুষ্কর্ম করার জন্য একবার ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। একই কারণে এখন আওয়ামী লীগের ৬৩ বছরেও ক্ষমতা আসার সুযোগ নেই। ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের গতকালকে একটি নাটকজনক ঘটনার জন্ম দিয়েছে। গোপালগঞ্জে এনসিপির পথযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলা করে। এর ফলে সেখানে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়। এটি কখনো কাম্য ছিল না। এদেশে ফ্যাসিস্টবাদের শেকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি। তিনি বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পলাতক করতে বাধ্য হয়, কিন্তু আর সেই পতিত স্বৈরাচারের মদকপুষ্ট আওয়ামী লীগের ফ্যাসিস্ট গোষ্ঠী ফের মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবারও দেশকে অস্থিতিশীল করতে এবং দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত এবং ব্যর্থ ভূমিকা গভীর উদ্বেগজনক এবং প্রশ্নবিদ্ধ। তাদের দায়িত্ব ছিল শান্তিপূর্ণ কর্মসূচি সুরক্ষিত রাখা, কিন্তু তারা তা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্টের পুনরুত্থানে রেখে এখনই তাদের মূল্যবোধ। গোপালগঞ্জের সংঘর্ষ, হত্যাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে বলছে গণতান্ত্রিক অধিকার কমিটি। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির পথযাত্রাকে ঘিরে হামলা ও সংঘর্ষণে যে ৪ জন নিহত হয়েছে তার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা এইসব মৃত্যুর ঘটনা উচ্চ পর্যায়ে স্বাধীন তদন্তের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্বহীনতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানিয়েছে। বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়। ঠিক ১ বছর পর গতকাল আবারও একই চিত্রের মুখোমুখি হতে হয়েছে গোপালগঞ্জকে। এই ঘটনার পর রাষ্ট্রের আচরণ গভীর উদ্বেগ তৈরি হয়েছে। গতকাল সংঘর্ষণে পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। কমিটি বলেছে, এনসিপি সমাবেশে হামলার বিষয়ে সরকার ও পুলিশ দ্রুত তদন্ত সক্রিয় হলে পুলিশের গুলিতে নিহত ৪ জনের মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো উচ্চ পর্যায়ের তদন্ত, দায় নির্ধারণ বা ন্যূনতম মানবিক প্রতিক্রিয়া দেখানো হয়নি। এই একপাক্ষিক শুধু রাষ্ট্রের দায়িত্বহীনতায় পরিচয় নয়, বরং নাগরিকের জীবন মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নের ভয়াবহ বার্তা বহন করে। সমাবেশের আগে ও সমাবেশ শেষে সংবদ্ধভাবে আওয়ামী লীগের সমর্থকরা সন্ত্রাসী হামলা চালায় বলে উল্লেখ করেন গণতান্ত্রিক অধিকার কমিটি। গোপালগঞ্জে গতকাল বুধবার রক্তাক্ত দিনটি রাষ্ট্রীয় সহিংসতার এক পুনরাবৃত্তিও বলে মনে করেন গণ অধিকার পরিষদ কমিটি। তারা বলেছে, এদিকে সমাবেশে সহিংসতা হামলা, অন্যদিকে গুলিতে মৃত্যুবরণ, উভয়ের মধ্যে আছে দায় ও ব্যর্থতার সুস্পষ্ট ছাপ। লক্ষ্য করা যাচ্ছে, এনসিপি অতীতে সাংগঠনিক মব ভ্যালেন্সের ও সহিংসতা ঘটনার বিরোধী নেতাকর্মীদের স্পষ্ট অবস্থান নেয়নি। গোপালগঞ্জের মতো সংবেদনশীল এলাকায় রাজনৈতিক কৌশল ও জনস্মৃতির পরিপ্রেক্ষিতে তারা যে কর্মসূচি নিয়েছে তা রাজনৈতিক বিচক্ষণতার অভাবও প্রকাশ করে। এই সময় বেশ কিছু দাবি জানিয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটি। দাবির মধ্যে রয়েছে, এনসিপির সমাবেশে সন্ত্রাসী হামলার ঘটনা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা। এই তদন্তের নামে যেন কোনোভাবেই ঢালাও মামলা, নির্বিচার গ্রেপ্তার কিংবা রাজনৈতিক হয়রানি আশ্রয় দেওয়া না হয়। গণ অভ্যুত্থানের পরবর্তী সব মব সন্ত্রাসের জন্য দায়ী ব্যক্তি ও উস্কানিমূলকদেরকে বিচারের আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে অবিলম্বে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রতিষ্ঠা শুরু করা।
কর্মসূচি দেওয়ার সময় রাজনৈতিক দলকে হিসাব নিকাশ করতে হবে বলছেন অ্যানি। বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গোপালগঞ্জে যা হয়েছে তা আমরা ভুলে যাইনি। কর্মসূচি দেওয়ার সময় ও কথা বলার সময় প্রতিটি রাজনৈতিক দল ও ব্যক্তিকে হিসাব নিকাশ করতে হবে। কালো ভুলের কারণে যেন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়, সেজন্য রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে। অ্যানি চৌধুরী বলেন, সবার দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা, এটি কোনো ব্যক্তি দলের সরকার নয়। আমাদের আন্দোলনের ফসল জনগণের সরকার, এর কাছে জনগণের প্রত্যাশা দাবিও বেশি থাকবে, তবে আইন শৃঙ্খলা যেন অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চুরির মামলায় গ্রেপ্তার যুবক, তদন্তে উঠে এলো পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের তথ্য। কক্সবাজারের চকরিয়ায় চুরির মামলায় যুবককে গ্রেপ্তার করার পর জানা গেছে ওই যুবকই এক পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। গতকাল বুধবার দিবাগত রাত 2টার দিকে চকরিয়া পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম পারভেজ ওরফে আব্দুল কালাম। তিনি চকরিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়া এলাকায় মৃত মোহের আলীর ছেলে। বর্তমান বান্দরবনের লামা উপজেলার ফাঁসিয়ারে খালি ইউনিয়নের ইয়াংসা বাজারের মেম্বারপাড়া এলাকায় বসবাস করেন তিনি। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবক পারভেজের বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের অভিযোগের একাধিক মামলা রয়েছে। একটি চুরির মামলায় তাকে গ্রেপ্তার করা হলে তদন্তের এক পুলিশ সদস্যের ঘরে ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের বিষয়টি উঠে আসে। ঘটনাস্থলের আশেপাশের ক্লোজ সার্কিট ক্যামেরা যাচাই করে মুঠোফোনের লোকেশন সংগ্রহ করে পুলিশ নিশ্চিত করে গ্রেপ্তারকৃত যুবকই ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। পরে ভুক্তভোগী নারী থানায় গিয়ে ওই যুবককে শনাক্ত করে। পুলিশ জানায়, এক পুলিশ সদস্য স্ত্রী সন্তান নিয়ে বাসা ভাড়া করে চকরিয়ার একটি এলাকায় থাকতেন। গত সোমবার দিবাগত রাত 3:15টার দিকে পুলিশ সদস্যের বাসায় রান্নাঘরের জানলা দিয়ে একটি বাঁশের সাহায্যে কৌশলের মূল দরজার ছিটকিনি খুলে ঘরে প্রবেশ করে মুখোশ পরা পারভেজ। এই সময় ওই পুলিশ সদস্য নিজের কর্মস্থলে ছিলেন। ঘরে ঢুকতেই পুলিশ সদস্যের স্ত্রীকে জিম্মি করে 2 মুঠোফোন ও 2,500 নগদ টাকা ছিনিয়ে নেয় ওই যুবক। পরে তার স্ত্রীকে ধর্ষণও করেন। চকরিয়া সার্কিটের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাস প্রথম আলোকে বলেন, পারভেজকে একটি চুরির মামলায় গ্রেপ্তারের পর পুলিশ সদস্যর বসতঘরে চুরি ও ধর্ষণের বিষয়টি জানা যায়। পরে ভুক্তভোগী নারী পারভেজকে শনাক্ত করেন। পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় পারভেজের চুরি ও ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে। এসএসপি অভিজিৎ দাস বলেন, আগের একটি চুরির মামলায় তাকে বৃহস্পতিবার বেলা 2টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতে তাকে ধর্ষণ সহ চুরির মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালতের সিদ্ধান্ত দিলে অধিকতর তথ্যের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।